জনগণের মুখে যেকোনো সরকারের জয় এবং জনগণের মুখেই যেকোনো সরকারের পরাজয়। মানুষের দীর্ঘশ্বাস, মানুষের আনন্দ, মানুষের হাসি এবং মানুষের বেদনা, এসবের উপরে একটি সরকারের সফলতা নির্ভর করে। মানুষ যখন প্রফুল্ল চিত্তে থাকে তখন তার হাতকে সে কর্মীর হাত বানিয়ে ফেলে। তার মনোমস্তিষ্ক দেশের জাতীয় যে উৎপাদন, সে উৎপাদনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করে। এর ফলে জিডিপি বাড়ে, জাতীয় উৎপাদন বাড়ে, সরকার ট্যাক্স পায়, দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, মানুষের আলস্য থাকে না, অপরাধ কম থাকে, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যায়। আর বিপরীতে যদি মানুষ হায় হায় এ কী হলো, কে এলো, আমাদের কি হবে, সরকার কি করছে, এত বাজে লোক সরকারে থাকতে পারে, এ তো ভালো মানুষ না, ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, এর হাতে তো আমাদের কোনো কিছু নিরাপদ নয়, হায় আল্লাহ আমার মেয়ের কি হবে, হায় আল্লাহ আমার ছেলের কি হবে, এই দেশে আর থাকা ঠিক হবে না, যে কোনোভাবে হোক এই দেশ ছেড়ে চলে যেতে হবে, বিদেশে গিয়ে না হয় কুলিগিরি করব, ড্রাইভিং করব, রাস্তা ঝাড়ু দেব, তবুও এরকম দেশে থাকবো না। মানুষের মধ্যে যখন এই ধরনের ন্যারেটিভ তৈরি হয়ে যায় তখন সে জাতি উন্নয়ন লাভ করতে পারে না এবং সে জাতি পৃথিবীর মানচিত্রে কখনো সম্মানিত জাতি হিসেবে আত্মমর্যাদা অর্জন করতে পারে না। এখন স্বাধীনতার পর থেকে বহু বছর তো চলে গেল। আচ্ছা বলুন তো যে আমাদের এই জাতীয় জীবনে আমরা কখন আমাদের জাতীয় উন্নয়ন, আমাদের নেতা, আমাদের রাজনীতিবিদ, আমাদের প্রশাসন, আমাদের আমলা কামলা বিচারক সবার সম্পর্কে আমরা ইতিবাচক ছিলাম? আর কখন আমাদের কাছে মনে হয়েছে যে এদেশই আমাদের মাতৃভূমি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি? এটা কেবল কথায় কথা নয়, আমরা অন্তর থেকে ভালোবাসি এবং এদেশকে ভালোবেসে আমরা কোনো দেশে যাইনি বা যেতে চাই না। আর এদেশকে ভালোবেসে পৃথিবীর সুখ সম্পদ ছেড়ে, বিত্ত এবং বৈভব ছেড়ে আমরা এই বাংলাদেশে এসেছি। এদের সংখ্যা কত? আর এর উপরই নির্ভর করবে আমাদের জাতীয় চরিত্র, আমাদের জিডিপি, আমাদের বর্তমান রাজনীতি, অতীত রাজনীতি এবং ভবিষ্যৎ রাজনীতি। ভূমিকা রেখে এখন আসল কথায় আসি। আমরা সবসময় একটা আফসোস লীগ, আফসোসের দল বা আফসোস শিবির, আফসোসের জামাত, আমরা সবাই হতাশাগ্রস্ত এবং কখনো কোনো জামানাতে আমরা ওয়াম্মা বি নিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, এই শস্য শ্যামল বাংলা, প্রতিটি ইঞ্চি যেখানে উর্বর, এত মিঠা পানি আকাশ থেকে যেভাবে বর্ষিত হয়, নদীতে যেভাবে প্রবাহিত হয় এবং নদী নালা খাল বিলে যেভাবে সারা বছর পানি টলটল করে, এই পৃথিবীতে খুব অল্প ভূখণ্ড রয়েছে এইরকম। তো এরকম একটি ভূখণ্ডে আমরা জন্মগ্রহণ করেছি। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছে। অন অ্যাভারেজে আমাদের গায়ের রং ভালো, আমাদের চামড়া কুচকানো নয়, কালো হলে আমাদের চামড়ার এত সুন্দর যে পৃথিবীতে বাঙালির মতো এত সুন্দর দৈহিক গঠন এবং অন অ্যাভারেজে নারী এবং পুরুষের আমাদের যে সৌন্দর্য রয়েছে, পেশিবহুল শরীর রয়েছে, এটি খুব অল্প দেশে আছে। আমাদের দেশের আম জাম কলা কাঁঠালের স্বাদ, আমাদের দেশের কাগজি লেবুর বাতাবি লেবুর স্বাদ, আমাদের দেশের ইলিশ মাছ, বেলে মাছ, বাইম মাছ, সামুদ্রিক অন্য যে সকল মাছ রয়েছে, ট্যাংরা পুঁটি, কিংবা আমাদের দেশের যে বাতাসি মাছ, বুজুরি ট্যাংরা মাছ, আপনি কোথাও পাবেন পৃথিবীতে বলেন? কোথাও পাবেন? এদেশের গরু মাংসের স্বাদ পৃথিবীর অন্য কোনো গরু মাংসের সঙ্গে, এই যে জাপানের বলা হয় খুব দামি গরু কোবে বিফ, তো আমি সেই কোবে বিফ খেয়ে আসছি, আমার একটু ভালো লাগেনি। ওটা কোনো মাংসই না, আমাদের বাংলাদেশের মাংসের কাছে ওটা কোনো মাংসই নয়। বাংলাদেশের ফজলি আম, বাংলাদেশের ল্যাংড়া, গোপাল ভোগ, মোহন ভোগ, এই আমের যে তৃপ্তি, আমের যে স্বাদ অন্য কোথাও নেই। কিন্তু আমরা এগুলো কখনো স্মরণ করি না। আমরা স্মরণ না করে আমেরিকায় যেতে হবে, ইংল্যান্ডে যেতে হবে, ফ্রান্সে যেতে হবে, নিদেন পক্ষে আর কোথাও যদি কোনো না পাই সাইপ্রাস এবং সিঙ্গাপুর, মালয়েশিয়াতে গিয়ে আমাদেরকে থাকতে হবে। এই যে একটা ভিক্ষাবৃত্তি, এই যে একটা মন মানসিকতা, এটা আমাদের বহু মানুষকে অসুস্থ বানিয়ে ফেলে, বহু পরিবারকে শেষ করে দেয়। আর এই ভূখণ্ড কখনই একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে এই ভূখণ্ডকে দাঁড় করাতে দেয়নি এই ধরনের মন মানসিকতা। এর ফলে কি হলো, যখন শেখ হাসিনার 17 বছরের জমানা ছিল, আমরা কেউ তখন চোখ মেলে দেখিনি মেট্রো রেল হচ্ছে,
আমরা কেউ চোখ মেলে দেখিনি এক্সপ্রেসওয়ে হয়ে গেছে, আমরা কেউ দেখিনি পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, তারপর দেশের যে জিডিপি, মানুষের আয় 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। শেখ হাসিনা যখন এসেছিলেন 2008 সনে, আর যখন গেছেন তখন পুরো দেশের মানুষের যে স্বাভাবিক আয় 4 গুণ বেড়ে গিয়েছিল। তো এর বাইরে দেশে 80,000 কিলোমিটার নতুন রাস্তা হয়েছিল। দেশে সেই 4,000 মেগাওয়াট বিদ্যুৎ থেকে 2008 সনে 4,000 মেগাওয়াট অন অ্যাভারেজ বিদ্যুৎ থেকে প্রায় 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করার জন্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল। এর অনেক নেতিবাচক দিক আছে, সেগুলো আলোচনা করছি না, শুধুমাত্র যেগুলো নেতিবাচক দিক আছে সেগুলো আলোচনা না করে ইতিবাচক আলোচনা করছি। এরকম বহু ঘটনা, সরকারি চাকুরি, ব্যাংক, বিমা, ব্যবসা বাণিজ্য সব মিলিয়ে মানে দেশের মানুষ মার্সিডিস, বিএমডাব্লিউ, রোলস রয়েস, মানে এদেশের মানুষ একেবারে জাস্ট লাইক ইউরোপের মতো হয়ে গিয়েছিল। আমরা সেদিকে না তাকিয়ে বলছি এটা একটা ডাইনি, একে যেতে হবে, এ দুর্নীতিবাজ, এ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। আমরা বলেছি যে এই শেখ পরিবার সারা বাংলাদেশকে লুটপাট করে খেয়ে ফেলেছে। আওয়ামী লীগের লোক বলতেই ইবলিসের বাবা, তাদেরকে এদেশ থেকে না তাড়ানো পর্যন্ত এদেশ শান্তিতে আসবে না। তাড়াও, বেশ ভালো কথা, সম্মিলিতভাবে আমরা তাকে তাড়ালাম, সে চলে গেল। ও মাই গড, চলে যাওয়ার পর বিশ্ব শান্তির দূত, আমাদের স্বপ্নের পুরুষ, আকাশের চাঁদ, আমাদের কলিজার টুকরা, আমাদের গিলা, আমাদের সোনা পাখি, ময়না পাখি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এলেন। তার সাথে সাথে আরও অনেক ময়না, টিয়া, শালিক, আমাদের প্রিয় প্রিয় যে সকল, আমরা বলি না ওরে আমার গুদু গুদু বাবা, ওরে আমার তুলু তুলু সোনা, এরকম এই জাতির অনেক তুলু তুলু বাবা, তুলু তুলু সোনা, তারা এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগ দিলেন। তো সবাই মিলে যেভাবে কাজ করলেন, ও মাই গড, 1 মাসের মাথায় আমরা বলা শুরু করলাম যে লাউ সেই কদু, আগে যারা ছিল তাদের মতোই। 30 দিন পর, অর্থাৎ 31 দিনের মাথায় আমরা বলা শুরু করলাম আগেই ভালো ছিলাম, এটা কেমন হলো। এরপর আমরা গালাগালি শুরু করলাম, এটা খুব খারাপ, এটা বিশ্ব বাটপার, এটা টাউট, এটা না যাওয়া পর্যন্ত আমাদের শান্তি হবে না, এটা না মরা পর্যন্ত আমাদের শান্তি হবে না, এ যায় না কেন। এই যে যারা যারা মানে এর সঙ্গে সঙ্গে আছে, এরা সবাই এক একটা করে মানে বড় ইবলিস, ছোট ইবলিস, মেজো ইবলিস। ওই যে আমরা যে ঢিল মারি হজের ওখানে গিয়ে, মিনাতে গিয়ে যে ঢিল মারি, তো ওখানে 3টা শয়তান আছে, বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। তো সেখানে যারা ঢিল মারতে গিয়েছেন তারা দেখেছেন যে ওখানে ঢিল মারতে গিয়ে কী ধরনের জোশ এসে যায়। তো এভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী, তাদের অনেককে দেখে আমাদের এই অস্থির মন চিত্ত, আমরা এতটা বিক্ষুব্ধ হয়ে পড়লাম, এখন এদেরকে ঢিল মারতে হবে। সে ঢিল মারার জন্য সে যে যার মতো করে যেখানে যতটা সম্ভব আমরা বিশৃঙ্খলতা শুরু করলাম। ফলে কি হলো, এই বেচারা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে সব খারাপ ছিল নট লাইক দ্যাট, সমালোচনা তো সবাই করেছে, কিন্তু অনেকগুলো ভালো বিষয় ছিল। তিনি তো পুরো একটা ব্যাংকিং সেক্টরটিকে যাকে বলা হয় দেউলিয়াত্বের হাত থেকে বাঁচিয়েছিলেন। তিনি ক্ষমতায় আসার প্রথম কয়েকদিন ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, অন্যান্য ব্যাংকগুলো মানে যে অবস্থা তৈরি হয়েছিল, ইসলামী ব্যাংকই টাকা দিয়ে মানে আমানত যেভাবে তোলা হচ্ছিল, তো এই জায়গাটিতে তিনি এবং তার সরকার অসাধারণ সফলতা দেখিয়েছেন। 2 নম্বর হলো যে তার জমানাতে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রিত ছিল, মানে টাকার মূল্যমান কমেছে, মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু দ্রব্যমূল্য এটা নিয়ন্ত্রণে ছিল, অর্থাৎ জিনিসপত্রের দাম কিন্তু বাড়েনি। প্রায় সব জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস 1918 মাসে এটার যাকে বলা হয় চেইন অ্যান্ড সাপ্লাই